আলোচনা আমি আজকের এই আলোচনার যে বিষয়বস্তু সেই বিষয়বস্তুর উপরেই বক্তব্য সংক্ষিপ্ত সময়ের মধ্যে রাখতে চাই। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আমি থাকতাম সূর্য সেন হলে। তো আমার রুমের এক বড় ভাই ছিলেন, তার নাম তানভীর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি অধ্যাপক ছিলেন নাজমুল আহসান কলিমুল্লাহ স্যার, সকলে হয়তো চিনেন, এখন তিনি কারাগারে আছেন। তার যে প্রতিষ্ঠান ছিল জানিপপ, সেখানে কাজ করতেন, ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। তো আমি তার কাছ থেকে জানার চেষ্টা করতাম যে আসলে আপনারা কি কাজ করেন। তিনি আমাকে একদিন বললেন যে আসলে আমাদের কাজ বলতে নির্বাচনের সময় কিছু স্বেচ্ছাসেবক তাদেরকে ভাড়া করা এবং বিভিন্ন সেন্টারে পাঠানো, ওই দিনের জন্য 2000 বা 1500 টাকা তাদেরকে দিতে হয় এবং সর্বশেষ শেখ হাসিনার পক্ষে আমাদেরকে রিপোর্ট করতে হয়। এবং এই জানিপপ কি করেছে আপনারা সবাই জানেন। শেখ হাসিনার পক্ষে, শেখ হাসিনার অধীনে নির্বাচন সুষ্ঠু হয়েছে সেটার পক্ষে সবসময় বক্তব্য দিয়েছে, রিপোর্ট করেছে। আমি এই প্রসঙ্গ আসলে কেন টানলাম, আমরা দেখেছি যে বিশ্ব বাটপার আবেদ আলী, আমি আপনাদের একজন যিনি সদস্য ভাইয়ের কাছে জিজ্ঞেস করছিলাম যে আবেদ আলী আজকে এখানে আছে কিনা। তো তিনি আমাকে কনফার্ম করলেন যে না, আবেদ আলী, তিনি আওয়ামী লীগের দশর ছিলেন, আবেদ আলী এখানে নাই। তবে আবেদ আলীর মতন কেউ আছে কিনা সেই প্রশ্ন আমি আপনাদের কাছে রাখছি, কারণ আবেদ আলী তো বাংলাদেশে একজন ছিল না। আমরা দেখেছি যে ওই সময় যে প্রতিষ্ঠানগুলো রিপোর্ট করেছে এরা অধিকাংশই ছিল আবেদ আলী। তো সেই আবেদ আলীদের মাধ্যমে কি আবার আমরা কোনো পর্যবেক্ষণ চাই না। এই জন্য আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনারা আপনাদের এই সংগঠনে কোনো আবেদ আলীকে আশ্রয় দিবেন না। আমরা দেখেছি যে এই সর্বশেষ নির্বাচনে ইলেকশন মনিটরিং ফোরাম এবং সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, এটার একটা ছিল আবেদ আলী চেয়ারম্যান, একটার মহাসচিব। আমরা দেখেছি যে বিদেশ থেকে কিভাবে ভাড়া করে বিদেশি নাগরিক এনেছে এবং তাদের মাধ্যমে বক্তব্য দেওয়াইছে যে নির্বাচন খুব সুষ্ঠু হয়েছে, হাসিনা খুব ভালো নির্বাচন করেছে। অর্থাৎ শুধুমাত্র যে বাংলাদেশে আবেদ আলী আছে এরকম না, বিশ্বে বহু আবেদ আলী আছে। আমরা মনে করি যে সাদা চামড়ার মানুষ, এরা মনে হয় আসলেই এরা ভালো রিপোর্ট দেবে। আমরা এর আগে হোটেল সোনারগাঁয়ে একটি প্রোগ্রাম ছিল, সেখানে একজন বিদেশি পর্যবেক্ষক আমাদেরকে নিয়ে বসলেন। সেখানে আমাদের দলের সভাপতি নুরুল হক নূর ছিলেন, আমি ছিলাম। এবং 24-এর নির্বাচনের আগে তাদেরকে শেখ হাসিনার পক্ষ থেকে ভাড়া করে আনা হয়েছে এবং এই হোটেল সোনারগাঁয়ে রাখা হয়েছে। তো আরও অনেক দলের সাথে তারা বৈঠক করেছিল, আমাদের সাথে বৈঠক করেছিল। আমরা কথা বলে দেখলাম যে এগুলোকে হাসিনা ভাড়া করে এনেছে বিভিন্ন সংগঠনের নামে এবং বিদেশি অবজারভার। তো এই নির্বাচনে এই ধরনের বিদেশি ভাড়া খাটা অবজারভার আমরা চাই না। আমরা চাই যে আপনারা অতীতে যদি আপনাদের মধ্যে কেউ ভুল করে থাকে আপনারা তাকে শুধরিয়ে দিবেন। আপনারা যে 85,000 জনবল আপনারা নিয়োগ দিতে চান, এদের মধ্যে কেউ যাতে এমন কিছু না করে যেটা নির্বাচনকে বিতর্কিত করে, যেটা আপনাদের সংগঠনকে কলঙ্কিত করে। আপনারা এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। আমরা চাই আগামী নির্বাচনটা ইতিহাসের সেরা নির্বাচন হোক। কমিশনারের সাথে বৈঠক করেছি এবং অন্যান্য নির্বাচন কমিশনারের সাথে আমরা বৈঠক করেছি। জামাত ইসলামের পক্ষ থেকে যে বক্তব্য রাখা হলো, এই বক্তব্য আমরা শুরু থেকেই দিয়ে আসছি যে আপনারা নির্বাচন করার জন্য যে ধরনের পরিবেশ আপনাদের তৈরি করা দরকার ছিল, আপনারা কি গত এই 15-16 মাসে সেই পরিবেশটা তৈরি করতে পেরেছেন? আপনারা মুখেই শুধুমাত্র বলছেন যে ইতিহাসের সেরা নির্বাচন করতে চান, কিন্তু সেরা নির্বাচনের জন্য যে সেরা পরিবেশ তৈরি করতে হয় সেই বিষয়টা আপনারা কেন ভুলে যাচ্ছেন? তো এখনও সময় আছে। নির্বাচন কমিশন বলছে যে তফসিল ঘোষণার পরে তাদের মূল দায়িত্ব। তাহলে তফসিল ঘোষণার আগে সরকারের দায়িত্ব ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে আমরা সবাই আস্থা রেখেছিলাম, কিন্তু আমার কাছে মনে হয় তিনি আমাদের আস্থা ভঙ্গ করেছেন। তিনি পারেননি বাংলাদেশের রাজনীতির যে সংস্কৃতি, সেই সংস্কৃতির ছিকি আনাও তিনি পরিবর্তন করতে পারেননি। তিনি অনেক বড় নেতা হতে পারেন, তিনি নিজেই বলেছেন আমরা কিন্তু আন্তর্জাতিক মানের খেলোয়াড়। তিনি শুধুমাত্র বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশে গিয়ে খেলেন
কিন্তু বাংলাদেশের জনগণকে নিয়ে যে ধরনের চিন্তা চেতনা তিনি কি করতে চান, আমি সবসময় বলেছি ডক্টর মোহাম্মদ ইউনূস একজন পরিকল্পিত মানুষ। তার মানে তিনি যখন ক্ষমতা বা দায়িত্ব গ্রহণ করলেন, তার দায়িত্ব ছিল আমাদের কাছে 1.5 বছরের একটা প্ল্যান আমাদের সামনে হাজির করা। তিনি প্রথম মাসে কি করতে চান, দ্বিতীয় মাসে কি করতে চান, তার 6 মাসের প্ল্যান কি, তার সরকারের 1 বছরের প্ল্যান কি, তার সরকারের 1.5 বছরের প্ল্যান কি। আমরা কি এই প্ল্যান পেয়েছি? আমরা পাইনি। যে কারণে সংস্কার নিয়ে মানুষের যে ধরনের আকাঙ্ক্ষা ছিল, মানুষ আর এখন এই সরকারের কাছ থেকে সংস্কার প্রত্যাশা করে না। আমার কাছে মনে হয় যে এখন কেউ বিশ্বাস করে না ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার কোনো সংস্কার করতে পারবে। 15 মাসে আমি অন্তত কোনো সংস্কার দেখি নাই। আগে গণমাধ্যম যেভাবে আমরা দেখেছি, গণমাধ্যমকে কিভাবে তাদেরকে কণ্ঠাসা করা হয়েছে, বাধ্য করা হয়েছে, এখন হয়তো কিছুটা গণমাধ্যমের উপর চাপ নাই, ডিজিএফআই এনএসআই বাধ্য করে না, আপনারা সংবাদ প্রচার করতে পারছেন, সাংবাদিকদের মধ্যে সাহসিকতা বেড়েছে। অর্থাৎ এটা সরকারের সফলতা না, বরং গণমাধ্যমের যে নীতিগত সংস্কার করা দরকার ছিল সেইটা সরকারের পক্ষ থেকে করা সম্ভবপর হয়নি। এবং এই নির্বাচনে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কিন্তু গণমাধ্যম। আমাদের পর্যবেক্ষক ভাইরা থাকবে, কিন্তু একজন সাংবাদিক যেভাবে ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করতে পারবে আমার কাছে মনে হয় না আর কেউ পারবে। অর্থাৎ আগামী নির্বাচনে সবথেকে সাহসী এবং সবথেকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে সাংবাদিক এবং গণমাধ্যমকে। আমি দৃঢ় আস্থা এবং বিশ্বাস রাখি এখানে যে সকল আমাদের তরুণ সাংবাদিক ভাইরা আছে তাদের সাথে তো আমাদের মোটামুটি প্রতিদিনই দেখা হয়, তাদের উপর আমার আস্থা রয়েছে। আমি দেখেছি এই গণমাধ্যমে আমি দেখেছি যে গণ অভ্যুত্থানের সময় তাদের কি ভূমিকা, তাদের মিডিয়া হাউস থেকে চাপ দেওয়া হয়েছে, অনেক সময় টেলিভিশনে তারা সেই সংবাদটা প্রচার। এই নির্বাচন সুষ্ঠু করার জন্য শুধুমাত্র নির্বাচন কমিশনের পক্ষ থেকে দায়িত্ব পালন করলে হবে না, আমাদের যারা প্রার্থী হবে তাদেরকেও ভূমিকা রাখতে হবে। যে কারণে আমাদের দলের পক্ষ থেকে আমরা যে প্রস্তাব নির্বাচন কমিশনকে দিয়েছি যে আপনারা প্রত্যেকটা আসনে যারা বিভিন্ন দলের প্রার্থী থাকবে তাদেরকে নিয়ে আপনারা একটা জনসভার আয়োজন করেন, এবং সেই আয়োজনটা হইতে হবে সরকারের পক্ষ থেকে। ওই এলাকার যারা ভোটার আছে মাইকিং করে সরকার একটা বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে কোনো একটা মাঠে ডাকবে এবং সমস্ত খরচ সরকার বহন করবে। সেখানে বিভিন্ন দলের প্রার্থীরা যাবে, বক্তব্য রাখবে, তাদের ইশতেহার তুলে ধরবে এবং জনগণ সিদ্ধান্ত নেবে যে কে সৎ এবং যোগ্য। এখনও পর্যন্ত আমি লক্ষ্য করছি আমার নিজ জেলা ঝিনাইদহ 2 আসনের প্রার্থী আমাদের দলের পক্ষ থেকে আমি দেখেছি যে আসলেই রাজনীতির সংস্কৃতির কোনো পরিবর্তন হয়নি। প্রার্থীরা তারা কালো টাকা, পেশি শক্তি বা সাদা টাকার ব্যবহার করছে। কে কত বড় বহর নিয়ে মিছিল করতে পারে, কার বহরে কতগুলো বাইক থাকবে, গাড়ি থাকবে, কে কাকে কত টাকার নাম টাকা দিয়ে দান খয়রাত করতে পারে বা এই সাদা টাকার ব্যবহার করতে পারে, এই কাজগুলো কিন্তু চলতেছে। তো আমি একজন প্রার্থী, আমরা 2018 সাল থেকে আন্দোলন সংগ্রাম করে আসছি। এখন আমার তো চাঁদাবাজির টাকা নাই, লুটপাট করার টাকা নাই, তাহলে আমি তো টাকা খরচ করতে পারছি না। তার মানে সরকার যে বলছে যে আগামী নির্বাচনটা হবে ইতিহাসের সেরা নির্বাচন, ঠিক আছে আপনি ইতিহাসের সেরা নির্বাচন করলেন, কিন্তু সংসদে সেই মমতাজের মতন সেই আপনার এমপিরা গেল, সংসদে সেই ব্যবসায়ী এমপিরা গেল, চাঁদাবাজ এমপিরা গেল, এর মাধ্যমে কি পরিবর্তন হবে? সুতরাং সরকারের কাছে, নির্বাচন কমিশনের কাছে আমাদের আহ্বান থাকবে যে আগামী নির্বাচনে কিভাবে সৎ যোগ্য ব্যক্তিরা নির্বাচিত হতে পারে সেই পদক্ষেপ আপনাদের গ্রহণ করতে হবে। আর এটি যদি আপনারা গ্রহণ করতে চান তাহলে প্রত্যেক আসন ভিত্তিক আপনাদের সেমিনার বা সভার আয়োজন করতে হবে। জনগণকে আপনারা ডাকবেন, সেখানে প্রার্থীরা গিয়ে তার ইশতেহার তুলে ধরবে, বক্তব্য তুলে ধরবে। এর মাধ্যমে টাকার অপচয় বন্ধ হবে, কালো টাকা এবং পেশি শক্তির রাজনীতি বন্ধ হবে। আমার কাছে মনে হয় যে সরকার এই উদ্যোগগুলো এখনও নেয়নি। সর্বশেষ বলতে চাই, আগামী নির্বাচন বানচাল করার জন্য একটি গভীর চক্রান্ত শুরু হয়েছে। এখানে সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে, যে কারণে এই বিষয়টি যেহেতু নির্বাচন সম্পৃক্ত, এই জন্য আপনাদের সামনে আমি তুলে ধরছি। আপনারা জানেন যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার একটি চক্রান্ত শুরু হয়েছিল। এরপরে জাতীয় পার্টির কাঁধে ভর করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চক্রান্ত শুরু হয়েছিল। তো এই চক্রান্তগুলো ছাত্র জনতা রুখে দিয়েছে। এখন নতুন চক্রান্ত হলো যে আওয়ামী লীগের যারা পদধারী নেতা ছিল তাদেরকে স্বতন্ত্র নামে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার সুযোগ দেওয়া। আমাদের দলের পক্ষ থেকে ইতিমধ্যে আমরা প্রধান নির্বাচন কমিশনার বরাবর
এবং অন্যান্য নির্বাচন কমিশনার বরাবর আমরা স্মারকলিপি দিয়েছি এবং আমরা আহ্বান জানিয়েছি আগামী নির্বাচনে এই নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো পদধারী নেতা স্বতন্ত্র বা অন্য কোনো নামে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। যেহেতু দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ, সুতরাং এই নিষিদ্ধ সংগঠনের কোনো নেতা স্বতন্ত্রভাবেও নির্বাচনে অংশ নিতে পারবে না। আমি মনে করি এখানে প্রত্যেকটা দলের উচিত এই বিষয়ে বক্তব্য দেওয়া, বিবৃতি দেওয়া, সচেতন থাকা। এদের উদ্দেশ্য কিন্তু নির্বাচনে যাওয়া না, এদের উদ্দেশ্য ভারতের নির্দেশনায় স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিয়ে নির্বাচন বানচাল করা। বাংলাদেশে ১/১১ ছাড়া কোনোভাবে আওয়ামী লীগ ফিরতে পারবে না। সুতরাং কিভাবে অরাজকতা সৃষ্টি করে নির্বাচনের পরিবেশ নষ্ট করে কিভাবে শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে ফিরিয়ে আনা যায়, সেই চক্রান্তে কিন্তু লিপ্ত হয়েছে। এবং এইটা শুধুমাত্র আমাদের এই দেশীয় আওয়ামী লীগের প্ল্যান না, এটা ভারতের প্ল্যান যে স্বতন্ত্র নামে ৩০০ আসনে আওয়ামী লীগের নেতারা নির্বাচনে অংশ নিবে এবং নির্বাচনটা বানচাল করবে। আগামী নির্বাচন বানচাল হোক, সেটি নিশ্চয়ই আমরা কেউ চাই না। সুতরাং আগামী নির্বাচনে ডামি মামি স্বতন্ত্র কোনোভাবেই আওয়ামী লীগের পদধারী নেতারা অংশ নিতে পারবে না। সেই বিষয়ে আপনাদের সকলকে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে এবং আজকের এই আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।